হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? একজন লিখেছে ফার্স্ট। কেমন আছেন ভাইয়া? এই তো ভালো আছি। ফাতেমা ইসলাম, তুমি, বুলক আহমেদ, কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? বাসার সবাই কেমন আছে তোমাদের? আমরা এখন স্টার্ট করি ক্লাস। ওকে, সো পিডিএফ দিছি, পোয়েমের পিডিএফ পাইছো সবাই? পোয়েমের পিডিএফ পাইছো সবাই? জনগণ, পোয়েমের পিডিএফ পাইছো? ভাইয়া শার্টটা ভাল লাগছে। ওকে, ঠিক আছে। ফার্স্ট হলে লাভ নাই, কোনো পুরস্কার তো নাই। আচ্ছা ভাইয়া, শার্ট চেঞ্জ করবেন না? না, গরিব মানুষ ভাই। ওকে, তো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার পড়বো। সো যারা বই বের করো নাই, দ্রুত বই বের করো, পড়াশোনা শুরু করে দিই, কারণ 2টা প্যাসেজ পড়াইতে হবে। মাথায় অনেক চাপ, জীবনে অনেক চাপ। সো এই ইউনিট 7 বের করো। 7-এর মধ্যে থেকে এখানে আসো সবাই দ্রুত। হাউ ইউর ব্রেন নেগোশিয়েটস ট্রাফিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিবিআই, ভিভিআই, কোশ্চেন আসার মতো প্যাসেজ। ঠিক আছে, কোশ্চেন আসার মতো প্যাসেজ, এটা থেকে কোশ্চেন আসার চান্স আছে। এরপরে যেটা ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, এটাও জানতে হবে আমাদের, ভিভিআই। ঠিক আছে, কিন্তু এই দুইটার মধ্যে আর এই যে একটা আছে কবিতা, এই যে কবিতাটা লেসন 3-তে, এই যে কবিতাটা, এটার আজকে আমি তোমাদেরকে দিয়েছি পিডিএফ এ। আজকে যে পিডিএফটা দিয়েছি একটু আগে পোয়েমের, ওই পিডিএফ এর 1 নাম্বারটা হচ্ছে এই কবিতাটা, 1 নাম্বারটা হচ্ছে এই কবিতাটা। সো ওই পিডিএফ থেকে তোমরা এই 3 নাম্বার লেসনে যে কবিতাটা আছে ওইটা নিজে পড়ে নিবা। আর এই প্যাসেজ দুইটা আমি এখন তোমাদেরকে পড়াই দিচ্ছি। এর মধ্যে 1 নাম্বারটা ভিভিআই, এটা বোর্ডেও কয়েকবার পরীক্ষাতে আসছে এবং এটা কোশ্চেন আসার মতো একটা জিনিস। পেজ নাম্বার 84, যাদের পুরাতন বই আছে 84 পেজ বের করে ফেলো। কথা ক্লিয়ার? ওকে, সো এইটা এরকম কিছু দেখা যাবে। এই ফটোটা দেখতে পারবে, এখানে আসো। ওকে, ওকে ক্লিয়ার। ওকে, তো আমরা স্টার্ট করি। ঠিক আছে, বাকি বাচ্চারা যারা আসে নাই তারা আস্তে আস্তে আসতে থাকুক। আমরা আগে আসছি, আগে আসলে আগে পাবেন, এই ভিত্তিতে আমরা এখন পড়াশোনা শুরু করি। ঠিক আছে, সো হোয়েন ইউ আর ইন দ্য ড্রাইভিং সিট অফ এ কার, যখন আপনি একটা ড্রাইভিং সিটে আছেন একটা গাড়ির। হোয়েন, হোয়েন একটা কি রিলেটিভ প্রোনাউন, আরপি, এটা কি, এটা রিলেটিভ প্রোনাউন। তো হোয়েন ইউ আর ইন দ্য ড্রাইভিং সিট, যখন আপনি একটা চালকের আসনে বসা, অফ এ কার, একটা গাড়ির, যখন আপনি একটা গাড়ির চালকের আসনে বসা, ইউ হ্যাভ দ্য স্টিয়ারিং অ্যান্ড দ্য হর্ন ইন ইউর হ্যান্ডস, তখন স্টিয়ারিং আর হর্ন আপনার হাতে থাকে। স্টিয়ারিং কি, গাড়িতে যেটা ঘুরে গাড়িকে নিয়ন্ত্রণ করা হয়, দিক পরিবর্তন করা হয়, স্টিয়ারিং। সো আপনার হাতে থাকে স্টিয়ারিং আর হর্ন। দ্য ব্রেক অ্যান্ড অ্যাক্সেলারেটর, ব্রেক কি, গতিরোধক। ব্রেক কি, ব্রেক হচ্ছে গতিরোধক। সো যে ব্রেকটা, গতিরোধকটা, অ্যান্ড অ্যাক্সেলারেটর, অ্যাক্সেলারেটর কি, গতিবর্ধক। এই অ্যাক্সেলারেটর দিয়ে গতি বাড়ায়, অ্যাক্সেলারেটর দিয়ে কি করে, গতি বাড়ায়। যেটাকে বাইক যারা চালায় তাদের বাইকের ক্ষেত্রে বলা হয় গিয়ার, গিয়ার পরিবর্তন করা। সো অ্যাক্সেলারেটর দ্বারা গাড়ির গতি বাড়ায়। আর ব্রেক কি, গতি নিরোধক, গতি কমায়। ওকে, না স্টিয়ারিং কি ভার্ব? না 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 না, স্টিয়ারিং নাউন, স্টিয়ারিং ভার্ব না, স্টিয়ারিং নাউন। ঠিক আছে, নাউন। ওকে, সো দেখো ব্রেক আর অ্যাক্সেলারেটর অর্থাৎ গতিরোধক আর গতির বর্ধক, এটা থাকে আন্ডার ইউর ফিট, তোমার পায়ের নিচে। আইস ওপেন লুকিং অ্যাহেড, চোখ খোলা থাকে সামনের দিকে। আইস ওপেন মানে কি, চোখ খোলা থাকে। লুকিং অ্যাহেড, সামনে দেখছে, মানে খোলা চোখ সামনে দেখছে। লেফট অ্যান্ড রাইট, এবং কি বামে দেখে আর রাইটে দেখে, বাম দিকে দেখে এবং কোন দিকে দেখে, ডান দিকেও দেখে।
ভাইয়া প্যাসেজের নাম বলেন। ওকে, প্যাসেজের নাম হচ্ছে ট্রাফিক এডুকেশন। একজন জিজ্ঞাসা করছে যে ব্রেকের সিনোনিম কি। সুন্দর প্রশ্ন, অসাধারণ প্রশ্ন। আপনার এই এত সুন্দর প্রশ্নের জন্য কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে আপনাকে দেয়া হচ্ছে নগদ 1000 টাকা। দেখানো হচ্ছে আর কি, আপনাকে দেয়া হচ্ছে না। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম শুনো, ব্রেকের সিনোনিম কি? তুমি কোনোদিন শুনছো যে ব্রেকের পরিবর্তে কিছু একটা ইউজ করা হয়? বাট আমি তোমার বলতেছি রেসিস্টেন্স। ঠিক আছে, ব্রেক মানে গতি নিরোধক, গতি কমায় যায়। এটার সিনোনিম হিসেবে তুমি রেজিস্ট্যান্স রাখতে পারো। কি রাখতে পারো? রেজিস্ট্যান্স বলতে পারো। রেজিস্ট্যান্স মানেও কি? যে গতি রোধ করে, যে গতি রোধ করে। ঠিক আছে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। ওকে, না স্টিয়ারিং ভার্ব না, স্টিয়ারিং নাউন। সবাই হাসতেছে কথা শুনে আমার। আচ্ছা দেখো, ইউনিট হচ্ছে ট্রাফিক এডুকেশন, আর লেসনের নাম হচ্ছে হাউ ইউর ব্রেইন, কিভাবে তোমার মস্তিষ্ক নেগোশিয়েটস। নেগোশিয়েট মানে কি? বন্দোবস্ত করা, ম্যানেজ করা ট্রাফিক। তো কিভাবে তোমার ব্রেইন মস্তিষ্ক, কিভাবে তোমার মস্তিষ্ক ট্রাফিককে, সড়কে যানবাহনকে নেগোশিয়েট করে, বন্দোবস্ত করে বা ম্যানেজ করে। ঠিক আছে, এই নেগোশিয়েট মানে কি? বন্দোবস্ত করা। এটার সিনোনিম ম্যানেজ করা, অ্যারেঞ্জ করা। এই ইসের সিনোনিমটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেগোশিয়েটের সিনোনিমটা ইম্পর্টেন্ট। সো নেগোশিয়েটের সিনোনিমগুলো তোমরা মাথায় রাখবা। তবে এটাকে আরেকটা জিনিসও বলা যায়, আমরা দোকানে গেলে বিশেষ করে মেয়েরা এটা বেশি করে, এটা হচ্ছে কি? দামাদামি করে, প্রচুর দরাদরি করে। ঠিক আছে, সো এই দরাদরিটাকে কি বলা হয়? বারগেইন। কি বলে? বারগেইন। তো এই নেগোশিয়েট মানে বন্দোবস্ত করা, তো এই বারগেইন মানেও বন্দোবস্ত করা, মানে দামাদামি করা, দরদাম ঠিক করা। বারগেইন। ঠিক আছে, BARGAIN, বারগেইন, BARGAIN, বারগেইন মানে কি? দরাদরি করা, দামাদামি করা, এটা আর কি। ক্লিয়ার? এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা খাতায় লিখে রাখো। ঠিক আছে, কারণ এটা নেগোশিয়েট শব্দটা কয়েকবার আছে বইতে, সো এটা স্যারদের চোখে আসলে স্যাররা দিয়ে দিতে পারে। বারগেইন মানে কি? দরাদরি করা, দামাদামি করা। আচ্ছা, মিথিলা ফেরদৌসি, না না আপু, মাইন্ড করার তো কিছু নাই এই জায়গা। তোমরা অবশ্যই প্রশ্ন করবা ব্রেক কেন? দরকার হইলে তোমার নাম, মনে করো তোমার নাম হচ্ছে যে হাসিনা, তুমি বা তোমার নাম হচ্ছে যে কিছু একটা, তুমি সেটাও দরকার হয় নাম জিজ্ঞেস করবা যে ভাইয়া আমার নাম তো আমার নাম তো নীলা, তো নীলা নামের সিনোনিম কি? ব্রেক কি? এটা আগে তুমি বুঝো। ব্রেক একটা নাম, জাস্ট গতি রোধক, গতি রোধ করে যে। কিছু না, তোমরা প্রশ্ন করো, যা ইচ্ছা প্রশ্ন করো, আমি পারলে অ্যান্সার দিব। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, দেখো তো আমরা চোখ খোলা থাকে সামনের দিকে এবং লেফট অ্যান্ড রাইট, বামে দেখি আমরা চোখ দিয়ে, ডানে দেখি চোখ দিয়ে, আর সামনের দিকে দেখি। তো দ্য সেম ক্যান বি সেড, এই সেম কথাগুলোই বলা যেতে পারে অ্যাবাউট এ মোটরসাইকেল রাইডার, একজন মোটরসাইকেল রাইডারের ক্ষেত্রেও। ঠিক আছে, সো দ্য সেম ক্যান বি সেড, একই কথা বলা যেতে পারে একটা মোটরসাইকেল আরোহীর ক্ষেত্রেও। রাইডার মানে কি? চালক বা আরোহী, মোটরসাইকেল রাইডার। তো উইথ সাম মডিফিকেশনস, তবে কিছু পরিবর্তন সহ। মডিফিকেশনস মানে কি? পরিবর্তন বা পরিবর্ধন, চেঞ্জেস, পরিবর্তন বা পরিবর্ধন, এটাকে বলা হয় মডিফিকেশনস। মডিফিকেশনস, ঠিক আছে, মডিফিকেশনস কি? চেঞ্জেস মানে পরিবর্তন। তো দিজ আর অল ভেরি ভিজিবল। তো এই যে জিনিসগুলো, অর্থাৎ ব্রেক, অ্যাক্সেলারেটর, সামনে দেখা, বামে দেখা, হর্ন, স্টিয়ারিং, যেটা ধরে গাড়ি ঘোরাচ্ছি আমরা, এই জিনিসগুলো আর ভেরি ভিজিবল। ভিজিবল মানে কি? দৃশ্যমান। ভিজিবল মানে কি? দৃশ্যমান, দৃশ্যমান। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা ভিজিবল সবসময় চোখ দিয়ে দেখতেছি, চোখ দিয়ে দেখতেছি যেটা, এটা হচ্ছে ভিজিবল। কিন্তু বিহাইন্ড অল দি, কিন্তু বিহাইন্ড অল, এই সব কিছুর পিছনে, বিহাইন্ড মানে কি? পিছনে। হ্যাঁ, মডিফিকেশন নাউন, 100% কারেক্ট। সো বিহাইন্ড অল, এই সব কিছুর পিছনে দেয়ার ইজ সামথিং, কিছু একটা আছে, দ্যাট কিপস ওয়ার্কিং, যেটা কাজ করে যাচ্ছে, আনসিন, অদেখা ভাবে। কিভাবে? অদেখা ভাবে, অদেখা। তো এই যে ব্রেক, অ্যাক্সেলারেটর, এই জিনিসগুলো সব আমরা দেখতে পাই, কিন্তু এই সবের পিছনে কিছু একটা আছে যেটা অদেখাভাবে কাজ করে যাচ্ছে, যেটাকে আমরা দেখতেছি না, কিন্তু সেটা কাজ করে যাচ্ছে। তো সেই জিনিসটা কি বলতো?
কি বলতো এই প্যাসেজের নামটা কি ছিল? হাউ ইউর ব্রেইন নেগোশিয়েটস ট্রাফিক। তো এই সব কিছু স্টিয়ারিং এইগুলো আমরা দেখতেছি, কিন্তু আমরা যেটা দেখতেছি না সেটা কি? সেটা হচ্ছে ব্রেইন। সেটা কি? ব্রেইন। সো অ্যান্ড এবং দ্যাট ইজ দ্য সেন্ট্রাল। তো দেখো এই সব কিছুর পিছনে কিছু একটা আছে, দেয়ার ইজ সামথিং, কিছু একটা আছে। দেয়ার ইজ সামথিং মানে কি? কিছু একটা আছে, দ্যাট কিপস ওয়ার্কিং, যেটা কাজ করে যাচ্ছে, আনসিন অথবা ইনভিজিবল। ইনভিজিবল মানে কি? এই ভিজিবলের অ্যান্টোনিম হচ্ছে ইনভিজিবল, মানে অদৃশ্যমান। দ্যাট ইজ সেন্ট্রাল। তো সেটা কি যেটা আমরা দেখতেছি না? সেটা কি? দ্যাট ইজ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেটা হচ্ছে সিপিইউ। এই একজন লিখছে ভিজিবলের সিনোনিম কি? ভিজিবলের সিনোনিম তুমি এই সিএ বলতে হয় না, অ্যাকচুয়ালি ভিজিবলের কোনো সিনোনিম আমি এখন পর্যন্ত পাই নাই, তুমি পেলে আমাকে বলতে পারো, ঠিক আছে? কিন্তু ইন এর অ্যান্টোনিম হয়, মানে ভিজিবলের অ্যান্টোনিম ইনভিজিবল। এই ভিজিবলের আগে তুমি যদি ইন যুক্ত করো তাহলে সেটা হয়ে যায় ইনভিজিবল, ঠিক আছে? আবার ইনভিজিবলের সিনোনিম হচ্ছে আনসিন, মানে অদেখা। ইনভিজিবল মানে অদৃশ্যমান, আনসিন মানে অদেখা। কিন্তু ভিজিবল মানে দৃশ্যমান, এটাকে তুমি সিন বলতে পারবা না ওইভাবে। ভিজিবলের সিনোনিম সিন হয় না, ঠিক আছে? তো দেখো দ্যাট ইজ দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এটা হচ্ছে সিপিইউ, যেটা আমরা দেখি না। সেটা কি? সেটা ইওর ব্রেইন। ইওর ব্রেইন যেটা অদেখাভাবে অদৃশ্যমান ভাবে কাজ করে যাচ্ছে। না না, ভিজিবলের সিনোনিম সিন হয় না, সিন হয় না। সি স সিন, সিন হয় না ভিজিবলের সিনোনিম, হইলে তো আমি বলতাম। ওকে, সো সিপিইউস কি? তো সিপিইউ কি? কৃত্রিম মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ ইউনিট। তো এটা আসতে পারে হোয়াট ডাজ সিপিইউ মিন? সিপিইউ কি মিন করে? সিপিইউ কি মিন করে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওকে, সো সিপিইউস আর আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মেশিন। তো সিপিইউ যেগুলা, এগুলা আর্টিফিশিয়াল, এগুলো হচ্ছে কৃত্রিম ভাবে। আর্টিফিশিয়ালিটা কি? একটা অ্যাডভার্ব। এটা হচ্ছে কৃত্রিম ভাবে ইন্টেলিজেন্ট মেশিন, কৃত্রিম ভাবে এক ধরনের বুদ্ধিমত্তা সম্পন্ন মেশিন। ইন্টেলিজেন্টটা কি? অ্যাডজেক্টিভ। ইন্টেলিজেন্টটা কি? অ্যাডজেক্টিভ। আর আর্টিফিশিয়ালিটা কি? অ্যাডভার্ব। তো এখানে দেখো আমি একটু মুছে আবার দেখাই তোমাদেরকে, কারণ তোমরা ভুলাই যাবে, এটা ইম্পর্টেন্ট। এই আর্টিফিশিয়াল এটা আসার মতো একটা ওয়ার্ড, মানে কৃত্রিম ভাবে, এবং এটা একটা কি? এটা একটা অ্যাডভার্ব। আর ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমত্তা সম্পন্ন, এইটা কি? এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে দেখো, তো সিপিইউ হচ্ছে এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মেশিন দ্যাট আর প্রোগ্রামড, যেটাতে প্রোগ্রাম করা হয়, যে জিনিসটা প্রোগ্রাম করা হয় টু ডু স্পেসিফিক জব, সুনির্দিষ্ট কাজ করার জন্য, আন্ডার ফিক্সড কন্ডিশনস, স্থির কিছু কন্ডিশনের অধীনে, অ্যান্ড জাজমেন্ট এবং বিচারের অধীনে। আমি তোমাদেরকে একটা জিনিস বলি একটু, তাহলে কনসেপ্টটা তোমরা ক্লিয়ার বুঝবা। কম্পিউটারের সিপিইউ থাকে, কম্পিউটারে কি থাকে? সিপিইউ থাকে। মোবাইলেরও একটা প্রসেসর থাকে, যেটা আর কি। সো এই প্রত্যেকটা জিনিসে একটা সিপিইউ থাকে। তো এই সিপিইউ কি? এটা হচ্ছে কৃত্রিম ভাবে দেয়া, মানুষ বাদে আর কি, যা যা আছে রোবটে এবং যে কোনো যন্ত্রে, যে কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ ইউনিটটা, সেটা হচ্ছে সিপিইউ। তো ওই সিপিইউ কি? ওইটাতে প্রোগ্রাম করা থাকে। ওইটাতে কি? প্রোগ্রাম করা থাকে। কি কেমন প্রোগ্রাম করা থাকে? টু ডু সাম স্পেসিফিক জবস, অর্থাৎ সুনির্দিষ্ট কিছু কাজ সে করতে পারবে। টু ডু সাম স্পেসিফিক জবস, অর্থাৎ সুনির্দিষ্ট কিছু কাজ সে করতে পারবে, আন্ডার ফিক্সড কন্ডিশনস, এবং তার মধ্যে নির্দিষ্ট কিছু শর্তের অধীনে। ফিক্সড মানে স্থির, মানে নির্দিষ্ট, কন্ডিশনস মানে শর্ত, কিছু শর্তের অধীনে থেকে এই কাজগুলো করতে পারবে। অ্যান্ড জাজমেন্ট এবং বিচারের অধীনে। জাজমেন্ট মানে বিচার, তবে এখানে তুমি মানদণ্ড বলতে পারো। বাট কিন্তু দ্য হিউম্যান ব্রেন, কিন্তু মানুষের যে ব্রেনটা, এটা হচ্ছে যন্ত্রের ব্রেন, অর্থাৎ যেটা প্রোগ্রাম করা থাকে এবং তারা কিছু শর্তের অধীনে সুনির্দিষ্ট কাজ করতে পারবে। বাট কিন্তু দ্য হিউম্যান ব্রেন, মানব মস্তিষ্ক, ইজ ইন্টেলিজেন্ট, এটা বুদ্ধিমত্তা সম্পন্ন বাই নেচার, প্রকৃতিগতভাবে। কিন্তু তোমার যে ব্রেনটা, মানুষের যে ব্রেনটা, মানবের যে মস্তিষ্কটা, সেটা ইন্টেলিজেন্ট কি? বাই নেচার, অর্থাৎ সেটা প্রকৃতিগতভাবে ইন্টেলিজেন্ট। তুমি কোনো রোবট না, তুমি শুধু সুনির্দিষ্ট কাজ না, তুমি যে কোনো কাজই করতে পারবা যদি তোমাকে কি শেখানো হয়, বা যদি তোমাকে সেটা শেখানো যায়। আচ্ছা, তোমরা অনেকে ভিজিবলের সিনোনিম তোমরা বানানোর চেষ্টা করতেছো, ঠিক আছে? যে একজন বলতেছো সিএ বল, তুমি কোনোদিন সিএ বল শব্দটা কোথায় পাইছো? একটা জিনিস যে ধরো যে তুমি বানাইতেছো গ্রামার, এই জিনিসটা আমার ভালো লাগছে। ভিজিবল মানে দৃশ্যমান, এটার অ্যান্টোনিম তোমরা বানাচ্ছো। একজন লিখছে সিএ বল, আর একজন লিখছে হচ্ছে যে কি যেন ভিউএবল। ভিউএবল, ভাই তোমরা কি ইংরেজি বানাও নাকি? বলো তো, নাকি লাগলে বানাই নিবা পরীক্ষার খাতায়? দেখো এই ওয়ার্ড কি তুমি নিজে কখনো পাইছো কোনো জায়গা? ভিউএবল, সিএবল, এই জিনিসগুলা কি তুমি পাইছো? আমি তো কখনো পাই নাই। সো দ্যাটস আমার কাছে এটা অ্যাকসেপ্টেবল না,
ঠিক আছে, আর তুমি বানাইলে তুমি মালামাল নিজ দায়িত্বে রাখবো, এটা তোমার নিজস্ব ব্যাপার। ওকে, কোথায় আমরা, দেখো 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 কোথায় কোথায় ছিলাম আমি, তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে যে ভুলে যাই। সো ইট ইজ দ্য হ্যাঁ, বাট হিউম্যান ব্রেইন, তো মানবের মস্তিষ্ক যেটা, এটা ইন্টেলিজেন্ট বাই নেচার, এটা প্রকৃতিগতভাবে কি, এটা ন্যাচারালি মানুষের মস্তিষ্কটা ইন্টেলিজেন্ট, বুদ্ধিমত্তা সম্পন্ন। তোমার গরম পানির মধ্যে যদি তোমার হাতটা আমি একটু চুবাই রাখি কিছু সময়ের জন্য, ডুবিয়ে রাখি, তুমি হাত অটোমেটিক সরাই নিয়ে যাবা। কিন্তু তুমি একটা রোবটকে বলো, একটা রোবটের একটা হাত তুমি গরম পানির মধ্যে দিয়ে রাখো, ওকে হাত উঠাবে না? উঠাবে না। তুমি মনে করো যে ধরো যে কি উদাহরণ দেওয়া যায়, কিছু না থাক, মানে বুঝতেই তো পারতেছো তাই না, কত উদাহরণ আছে। ভিউয়েবল গুগলে পাইছি, শোনো গুগল সবসময় কারেক্ট নেই, এটা কি জানো? গুগলে তুমি একটা কোশ্চেন করলে গুগল একটা অ্যান্সার দিবে, কিন্তু ওই অ্যান্সারটা যে অলওয়েজ অ্যাকসেপ্টেড এটা তোমাকে কে বলেছে? তোমাদের কাছে কি মনে হয় গুগল 100% কারেক্ট? না, গুগলের কত মিস্টেক আছে গুগলে। তারপরে তুমি তো একটা ট্রান্সলেটরই জানো, বা তুমি একটা জায়গায় ইউজ করো, যে গুগলে যে তুমি জিজ্ঞেস করতেছো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ভিজিবল, তুমি তো জাস্ট একটা গুগল ইউজ করো। আমরা অক্সফোর্ড ডিকশনারি ইউজ করি। 3 নম্বরে আরেকটা আছে মাইক্রোসফট বিং এর, মাইক্রোসফট বিং নামে আরেকটা ব্রাউজার আছে। সো মাইক্রোসফট বিং এ এটা ওইটা গুগলের থেকেও অ্যাডভান্সড কিছু কিছু ক্ষেত্রে। ওইটাতে দিলে ওরাও একটা অ্যান্সার দিবে, কিন্তু ওই অ্যান্সার যে অ্যাকসেপ্টেড অ্যান্সার তা না, ওইটা রোবোটিক। গুগল কি, গুগল একটা সিপিইউ থেকে কন্ট্রোল করা একটা রোবোটিক, ও অটোমেটিক জেনারেট করে একটা অ্যান্সার দেয়, ঠিক আছে। বাট ওইটা যে সোশ্যালি সব জায়গায় অ্যাকসেপ্টেবল, আমি কোনোদিন সিএবল পাই নাই, ভিউয়েবল পাই নাই, নিজেও কোনোদিন ইউজ করি নাই, দ্যাটস ওয়াই আই ওন্ট অ্যাকসেপ্ট ইট। ওকে, গুগল রোবোটিক, ঠিক আছে, গুগল নিজে থেকে বানাই দিছে ওটা তোমাকে। কিন্তু গুগলের কোনটা ট্রাস্ট করবা, যেটা রেফারেন্স আছে, গুগলের সেই জিনিসটা তুমি করবা, অ্যাকসেপ্ট করবা যেটা রেফারেন্স আছে, যেটা একটা ওয়েবসাইট থেকে নেয়া, যেটা একটা ভালো পত্রিকার একটা রেফারেন্স আছে, যেটার উইকিপিডিয়ার রেফারেন্স আছে, যেটার কোনো ডিকশনারির রেফারেন্স আছে, ওই জিনিসগুলো তোমরা নিবা। গুগল যেটা তোমাকে বানাই দিচ্ছে নিজে, ওইটা তুমি কখনো অ্যাকসেপ্ট করবা না। ভাইয়া সি ইউনিটের জন্য কিছু বলেন, আমি প্যাসেজ পড়াচ্ছি, এর মধ্যে তুমি বলতেছো সি ইউনিট নিয়ে কিছু বলবো। দেখো তো এরপরে কি আছে আমরা একটু দেখি। তো মানবের যে মস্তিষ্কটা, এটা আচ্ছা আমাকে একটু আগাইতে দাও, লেট হয়ে যাচ্ছে আজকে, ঠিক আছে। তো মানবের যে ব্রেনটা, এটা ন্যাচারালি ইন্টেলিজেন্ট, ইট ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন। তো এটা হচ্ছে সবচেয়ে আধুনিকতম বা সবচেয়ে উন্নততর মেশিন। সফিস্টিকেটেড মানে আধুনিক, মডার্ন, আলট্রা মডার্ন, ঠিক আছে, অ্যাডভান্সড, ডেভেলপড মেশিন। সো মানুষের যেটা, এটা হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স, সবচেয়ে সফিস্টিকেটেড মেশিন। দ্যাট ইজ অ্যাবল টু, যেটা সক্ষম, অ্যাবল মানে কি সক্ষম, এবিএলই কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডজেক্টিভ। সো দ্যাট ইজ অ্যাবল টু অপারেট, যেটা অপারেট করতে সক্ষম, অন এভার চেঞ্জিং কন্ডিশন, সদা পরিবর্তনশীল অবস্থায়, অ্যান্ড স্ট্যান্ডার্ডস অফ জাজমেন্ট, এবং বিচারের মানদণ্ড অনুযায়ী। তো মানুষ এর যে একজন লিখছে যে গুগলও তাইলে গরু, সামিয়া মুস্তফা। আচ্ছা, আরআইপি গুগল, অনেক বিশ্বাস করতাম না, গুগল রে অলওয়েজ বিশ্বাস করার কিছু নাই, ঠিক আছে। দেখো বিশেষ করে ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিমের কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে। তবে যেটাতে রেফারেন্স আছে, যেটা কোনো একটা ওয়েবসাইট থেকে এনে দেখাচ্ছে, তুমি সার্চ করো যে ঢাকা বিশ্ববিদ্যালয় 2019 সালের 2019-20 সেশনের এ ইউনিট এবং বি ইউনিটের পাশের হার, তো ওইটা যে পাশের হার, ওইটা তোমাকে ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে এনে দেখাচ্ছে। তো ওইটা রেফারেন্স দেয়া থাকে, ওইটা তোমাকে প্রথম আলো থেকে এনে দেখাচ্ছে, ওইটা তোমাকে কালের কণ্ঠ থেকে এনে দেখাচ্ছে। সো দ্যাটস ওয়াই ওই কারেক্ট, ওইটা গুগল তোমাকে ঠিক দেখাচ্ছে। ওকে, সো বাট কিন্তু দেখো তো মানুষের যে মস্তিষ্কটা, এটা সবচেয়ে সফিস্টিকেটেড মেশিন, দ্যাট ইজ অ্যাবল টু অপারেট, যেটা অ্যাবল, যেটা সক্ষম। অ্যাবলটা কি অ্যাডজেক্টিভ, অ্যাবলের অ্যান্টোনিম কি আনএবল, ইউএনএবিএলই, ইউএনএবিএলই। অ্যাবলের অ্যান্টোনিম কি আনএবল অথবা ইনকম্পিটেন্ট, INCOMPETENT, ইনকম্পিটেন্ট, INCOMPETENT, ইনকম্পিটেন্ট। তো মানুষের যে মস্তিষ্কটা, এটা সবচেয়ে অ্যাডভান্স, সবচেয়ে সফিস্টিকেটেড, এবং দেখো দ্যাট ইজ অ্যাবল টু অপারেট, এবং এটা সক্ষম পরিচালনা করতে অন এভার চেঞ্জিং সিচুয়েশন। এভার
চেঞ্জিং, এটা একটা ফ্রেজ, মানে সদা পরিবর্তনশীল একটা অবস্থাতে মানুষের মস্তিষ্ক পরিবর্তন হতে পারে। তুমি রাস্তায় দাঁড়ানো, তুমি কি রাস্তায় দাঁড়ানো, এখন হঠাৎ বৃষ্টি নামলো, তুমি কি করবা, আস্তে ওইখান থেকে সরে গিয়ে একটা মার্কেটে দাঁড়াবা, ঢাকার শহরের কথা বলতেছি আমি, অথবা গ্রামে হইলে তোমার বাসার ভিতরে তুমি ঢুকে যাও, অথবা তুমি রাস্তার সাইডে একটা দোকান পাট কোথাও এক জায়গায় দাঁড়াও, বৃষ্টি নামলে, বৃষ্টি শেষ আবার তুমি ওইখান থেকে এসে তুমি আবার রাস্তা দিয়ে হাঁটা শুরু করো, তাই না? তো এটা এভার চেঞ্জিং, সচরাচর যা অবস্থা হচ্ছে তুমি সেটার সাথে সদা পরিবর্তনশীল অবস্থায় তুমি কি নিজেরে পরিবর্তন করে নিচ্ছ। ঠিক আছে, একটা জায়গায় তুমি গেছো চাকরির পরীক্ষা দিতে, এখন ওই জায়গায় অনেক ঝামেলা হচ্ছে, ঠিক আছে, তখন সবাই স্লোগান দিচ্ছে জয় বাংলা, তুমিও তখন জয় বাংলা জয় বঙ্গবন্ধু, তুমিও তখন কি স্লোগান দিবা জয় বাংলা জয় বঙ্গবন্ধু, বুঝতে পারছো? তো আবার সবাই চুপ করে আছে, তুমিও চুপ করে থাকবা, আবার যখন পরীক্ষা শুরু হবে তুমিও পরীক্ষা দিবা, আবার যখন কিছু খাইতে দিবে তুমিও খাবা, আবার যখন সাইড দিয়ে কেউ যাচ্ছে সুন্দরী টুন্দরীরা সবাই তাকায় থাকে, তুমিও তাকায় থাকবা, বুঝতে পারছো? তো মানুষের যে মস্তিষ্ক সদা পরিবর্তনশীল, তাই না? দেখবা অনেকগুলা ছেলে যে জায়গায় দাঁড়ায় থাকে, কোনো সাইডে যদি কোনো একটা মেয়ে যায় দেখবা সব করে করে তাকায় থাকে। তোমরা এইগুলো করো না, ঠিক আছে? তোমরা একটু সদা পরিবর্তনশীল না হয়ে একটু কদাচিৎ কম পরিবর্তনশীল হও। ওকে, সো অ্যাজ দেখো এই স্ট্যান্ডার্ড অফ জাজমেন্টস কি, স্ট্যান্ডার্ডস অফ জাজমেন্ট কি, এটা হচ্ছে বিচারের মানদণ্ড, বিচারের মানদণ্ড, অর্থাৎ তুমি বিচার করতে পারবা যে এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এবং এই টাইমে তোমার কি করা উচিত, এবং এই টাইমে তোমার কি করা উচিত। ওকে, এরপরে দেখো, সো অ্যাজ কন্ডিশনস ইন দ্য ট্রাফিক কিপ ইনভেরিয়েবলি চেঞ্জিং, সো যেহেতু কন্ডিশন ইন দ্য ট্রাফিক, ট্রাফিক কি যানবাহন, সো যেহেতু যানবাহন বা ট্রাফিকের অবস্থা ইনভেরিয়েবলি চেঞ্জিং, সদা পরিবর্তনশীল, ইনভেরিয়েবলি, এটার মানে কি আমি তো ভুলে গেছি, ইনভেরিয়েবলি মানে ধ্রুবক ভাবে, মানে ইনভেরিয়েবলি মানে কি, হ্যাঁ ধ্রুবক ভাবে মানে বুঝো, মানে অনবরত, কন্টিনিউয়াস, চলমান, সদায়। সো অ্যাজ কন্ডিশনস ইন দ্য ট্রাফিক, তো যেহেতু যানবাহনের অবস্থা কিপ ইনভেরিয়েবলি চেঞ্জিং, যেটা অনবরত, যেটা অনবরত চেঞ্জিং, পরিবর্তন হতে থাকে, দিস ভার্চু অফ সফিস্টিকেশন অফ ইউর ব্রেইন মাস্ট বি অ্যাট ওয়ার্ক। তো ট্রাফিকের অবস্থার ক্ষেত্রে যখন ট্রাফিকের সিচুয়েশন, ট্রাফিকের কন্ডিশন ইনভেরিয়েবলি মানে অনবরত, কন্টিনিউয়াসলি চেঞ্জিং, পরিবর্তন হতে থাকে, তাহলে দিস ভার্চু অফ সফিস্টিকেশন, তখন তোমার মস্তিষ্কের যে উন্নততর গুণটা আছে, তোমার তোমার যে গুণটা আছে, তোমার মস্তিষ্কের যে উন্নততর অবস্থাটা, তুমি যে একটা মানুষ, তোমার ব্রেনটা যে ন্যাচারালি ইন্টেলিজেন্ট, তখন ওই জিনিসটা মাস্ট বি এট ওয়ার্ক, ওটা অবশ্যই কাজ করবে হোয়েন ইউ আর ড্রাইভিং, যখন তুমি গাড়ি চালাচ্ছ। তো যখন তুমি গাড়ি চালাচ্ছ, এখানে শব্দগুলো অনেক ইম্পর্টেন্ট, সফিস্টিকেশন, জাজমেন্টস, স্ট্যান্ডার্ড, ইনভেরিয়েবলি, এভার চেঞ্জিং, কন্ডিশনস, তারপরে প্রোগ্রামড, তারপরে ভিজিবল, এই মডিফিকেশনস, এই শব্দগুলো অনেক ইম্পর্টেন্ট। আর এই প্যাসেজটা 2-3 বার বোর্ডে আসছে, ঠিক আছে, অথচ মনে হয় যে কি সাধারণ একটা প্যাসেজ, তাই না? দেখো, তো তোমার মস্তিষ্কটা অবশ্যই কাজ করবে যখন তুমি গাড়ির সিটে বসা, রেড সিগন্যাল দিচ্ছে তোমার গাড়ি স্টপ করতে হবে, গ্রিন সিগন্যাল দিচ্ছে তোমার গাড়ি চালাইতে হবে, ইয়েলো সিগন্যাল দিচ্ছে গাড়ি ছাড়ার জন্য প্রস্তুতি নিতে হবে, তারপরে তোমার ডান দিকে দেখাচ্ছে যে ডানে মোড়, তাহলে তোমাকে সতর্ক হতে হবে, বামে মোড়, তোমাকে সতর্ক হতে হবে, লেখা আছে সাইডে পথচারী পারাপার, তো তোমাকে তখন গাড়ি স্লো করতে হবে। তোমার মস্তিষ্ক এই জিনিসগুলো কাজ করতে হবে। তারপরে দেখো, দ্য ডিফারেন্স বিটুইন ট্রাফিক ইন দ্য রোডস অ্যান্ড হাইওয়েজ, তো দ্য ডিফারেন্স পার্থক্যটা বিটুইন ট্রাফিক ইন দ্য রোডস, সড়কে যে ট্রাফিকটা হয়, অ্যান্ড হাইওয়েজ মহাসড়কে, অ্যান্ড রেসিং সার্কিট, এবং রেসিং সার্কিটে যেখানে রেসের প্রতিযোগিতা হয়, মাস্ট নট বি ব্লারিং ইনসাইড ইউ, সেই জিনিসটা তোমার কাছে অস্পষ্ট হলে চলবে না। মানে এটা দ্বারা কি বোঝাইছে, তো দেখো ডিফারেন্সেস মানে কি, ডিফারেন্স মানে পার্থক্য। একটা কথা বলে এখানে DIFFERENC, এটা নাউন, এটা কি, এইটা নাউন ভাইয়া, এই শব্দগুলো কি স্পেলিং এ আসবে? না না, স্পেলিং এ না, এটা গ্যাপ ফিলিং এ আসবে। সো ডিফারেন্স যেটা, এটা কি নাউন, কিন্তু ডিফারেন্সের জায়গায় যদি ENCE না থেকে যদি ENT থাকে লাস্টে, মানে ডিফারেন্ট, এটা তাহলে কি অ্যাডজেক্টিভ। ডিফারেন্টটা কি অ্যাডজেক্টিভ, আর ডিফারেন্সটা কি নাউন, এটা কি জানো? ডিফারেন্ট এটা লাস্টে ENT যদি থাকে এটা অ্যাডজেক্টিভ, আর ডিফারেন্স ENC থাকলে সেটা কি, সেটা নাউন। ওকে, সো দ্য ডিফারেন্স বিটুইন ট্রাফিক ইন দ্য রোডস,
অ্যান্ড হাইওয়েজ, তো সড়কে এবং মহাসড়কে যে যানবাহন থাকে, অ্যান্ড রেসিং সার্কিট, এবং রেসিং সার্কিটে যে যানবাহন থাকে, মাস্ট নট বি ব্লারিং ইনসাইড ইউ, সেটা তোমার কাছে ব্লারিং হলে, অস্পষ্ট হলে চলবে না। ব্লারিং কি? অস্পষ্ট, আনক্লিয়ার, অস্পষ্ট বা আনক্লিয়ার, আনক্লিয়ার, ঠিক আছে, ভেগ, আনক্লিয়ার অথবা কি ভেগ, VAGUE, ভেগ মানে কি অস্পষ্ট। সো দেখো মাস্ট নট বি ব্লারিং, সো কোনটা, কখন তুমি সড়ক মহাসড়কে গাড়ি চালাচ্ছ আর কখন তুমি রেসিং সার্কিটে গাড়ি চালাচ্ছ। আমরা যে টি স্পোর্টস চ্যানেলে অথবা ন্যাশনাল জিওগ্রাফি না ডিসকভারি কোন কোন চ্যানেলে যে নেওয়া হয় না, বাইক রেস দেখতাম ছোটবেলায়, আরো 4-5 বছর আগে গ্রামের টিভিতে দুম করে চালাইতো। সো এটা হচ্ছে রেসিং সার্কিটে। এখন কোনটা রেসিং সার্কিট আর কোনটা সড়ক মহাসড়ক, এটা তোমাকে বুঝতে হবে। সড়কে বা মহাসড়কে যদি তুমি রেসিং সার্কিটের মতো গাড়ি চালাও তাহলে হবে? হবে না। তুমি চলে যাবে কোথায়? গ্যালারির বাইরে, ইন দা ভোগ অফ মা, মানে মায়ের ভোগে আর কি, ঠিক আছে, এই কথা বলা হয়েছে আর কি। ওকে, দেখো এরপরে, নেভার ইমাজিন ইয়োরসেলফ, কখনো নিজেকে ভেবো না, টু বি এ মাইকেল শুমিকার, কখনো নিজেকে মাইকেল শুমিকার ভাইবো না, ঠিক আছে, নিজেকে কি ভাইবো না? মাইকেল শুমিকার। ড্রাইভিং অ্যান F1, যে ফর্মুলা 1 কারটা চালায়, ফর্মুলা 1 বিশ্বের সবথেকে গতিশীল গাড়ি, at 300 মাইল পার আওয়ার। তো নিজেকে কখনো রাস্তায় উঠে মাইকেল শুমিকার ভাইবো না, কি ভাইবো না? মাইকেল শুমিকার, যে ড্রাইভ করে F1 ফর্মুলা 1 কার, খুবই রেয়ার কিছু কার পৃথিবীর, at 300 মাইল পার আওয়ার, ঘন্টায় 300 মিটার, সরি 300 মাইল, ঘন্টায় 300 মাইল বেগে গাড়ি চালায় মাইকেল শুমিকার, গাড়ি চালায় 300 মাইল পার আওয়ার। বুঝতে পারছো? মানে এইখান থেকে গোপালগঞ্জ যাইতে 125 কিলোমিটার, এটা যাইতে তার সময় লাগবে 20 মিনিট। এখান থেকে কক্সবাজার, ঢাকা থেকে ফার্মগেট থেকে কক্সবাজার 400 কিলোমিটার, 400, তো কক্সবাজার যাইতে তার সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। বুঝতে পারছো? মাইকেল শুমিকারের। কিন্তু তুমি আবার নিজের কি ভুলেও মাইকেল শুমিকার ভাইবো না, ঠিক আছে? ওকে, সো লিভ নো রুম ফর ফ্যান্টাসি, অলিক কল্পনাকে জায়গা দিও না। লিভ নো রুম, লিভ মানে ত্যাগ করা, নো রুম মানে কোনো রুম ছেড়ে দিও না, ফর ফ্যান্টাসি, ফ্যান্টাসির জন্য, অলিক কল্পনার জন্য কোনো রুম দিও না, মানে অলিক কল্পনাকে জায়গা দিও না, ঠিক আছে? মাইকেল শুমিকার ভাইবো না নিজেরে, ঠিক আছে? ইউ মাস্ট অলওয়েজ বি রেডি, তো এই কথা বলা হয়েছে, অর্থাৎ তুমি যখন ড্রাইভিং করতেছো তখন নিজেকে মাইকেল শুমিকার ভাববা না। আর লিভ নো রুম ফর ফ্যান্টাসি, অলিক কল্পনাকে জায়গা দিও না। ফর্মুলা নাকি ফেরারি? ফর্মুলা, নুসরাত ঐশী, ফর্মুলা, ফর্মুলা, ফেরারি না, ফর্মুলা। ফেরারি আর ফর্মুলা আকাশ পাতাল পার্থক্য। ইউ মাস্ট অলওয়েজ বি রেডি, তো রাস্তায় যখন তুমি গাড়ি চালাও, ইউ মাস্ট অলওয়েজ বি রেডি, তোমাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। টু এনকাউন্টার মানে কি? মোকাবেলা করা। এনকাউন্টার মানে কি? মোকাবেলা করা, তোমাকে মোকাবেলা করার জন্য আনএক্সপেক্টেড বিহেভিয়ার, অপ্রত্যাশিত আচরণ, ফ্রম এনি ভেহিকলস অ্যান্ড অর পেডেস্ট্রিয়ান, যে কোনো যানবাহন থেকে অর পথযাত্রী থেকে। এটা 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 এখনই এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দাগায় রাখো। আর এই যে শব্দটা পুরো মুখস্থ করে ফেলো। ইউ মাস্ট অলওয়েজ বি রেডি, তোমাকে সব সময় অবশ্যই প্রস্তুত থাকতে হবে। ভাইয়া কে এমপিএইচ আর এমপিএইচ পার্থক্য কি? কে এমপিএইচ, দেখো কে এমপিএইচ এটার মানে কিলোমিটার পার আওয়ার, কে এম মানে কিলোমিটার, পিতে পার আওয়ার মানে প্রতি ঘন্টায় কত কিলোমিটার তুমি যাইতে পারবা, ঠিক আছে? ওকে, আরেকটা হচ্ছে যে এমপিএইচ, এম কি মাইল, মাইল পার আওয়ার, এমপিএইচ কি মাইল পার আওয়ার, আর কে এমপিএইচ কি কিলোমিটার পার আওয়ার। তো 1 কিলোমিটার আর 1 মাইল পার্থক্য আছে, 3 কিলোমিটারে 1 মাইল, 3 km সমান সমান 1 m, বুঝতে পারছো? 3 কিলোমিটার সমান সমান 1 মাইল ধরা হয়। তো এখন বলো কিলোমিটার বড় না মাইল বড়? বলো বলো কোনটা বড়? ও সরি, আমি একটা ভুল বলছি, ঠিক আছে? সেটা হচ্ছে যে 3 কিলোমিটার না, 1.5 কিলোমিটার 1 মাইল। হ্যাঁ, আমি এটা একটু এডিট করতে হবে। 1.5 কিলোমিটার 1.5, ঠিক আছে? বাট এই 3 দেও কি যেন একটা হিসাব আছে, আমি একটু গুলাই ফেলছি। সো 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটারে 1 মাইল, ঠিক আছে? হ্যাঁ, পুরোপুরি না, মানে 3 কিলোমিটার না, 1.5 কিলোমিটার। গোপালগঞ্জ ইউনিভার্সিটিতে জিএসটি সিট পড়ছে। আচ্ছা, গোপালগঞ্জে তো আমি এখন নাই। মাইল পার আওয়ার, আচ্ছা ব্রো, এইখানে ডিইউ একটা ছেলে মেয়ে ঝগড়া লাগছে, জান্নাতুল জারি।
ওকে, তো এরপর দেখো মোটামুটি বাংলাদেশে আমাদের রোডঘাটে 1.5 কিলোমিটার বলতে কি 1.64, ঠিক আছে, 1.64 কিলোমিটার সমান হচ্ছে 1 মাইল। 1 মাইল ক্লিয়ার, 1.64, কিন্তু মনে রাখার জন্য আমি 1.5 করে মনে রাখতাম, কিন্তু তাও 3 বলে ফেলছি বলে। তো এরপরে দেখো, তো এই আচ্ছা যেটা বলতেছিলাম, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি একটু বলি। এই যে লাইনটা, এই ধরনের লাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি আসে পরীক্ষাতে। তো এখানে স্যাররা তোমাকে কি করবে, এখানে ইউ মাস্ট এইখান থেকে অ্যান্সার নিবে, মানে শুরু করবে ইউ মাস্ট অলওয়েজ বি রেডি, তোমাকে সবসময় প্রস্তুত থাকতে হবে টু এনকাউন্টার, মোকাবেলা করার জন্য। তো এখানে এনকাউন্টার শব্দটা না দিয়ে এখানে স্যাররা শূন্যস্থান দিতে পারে, অথবা এনকাউন্টার দেওয়ার পরে এরপরে দেবে আনএক্সপেক্টেডটা উঠাই দিল, তো আনএক্সপেক্টেডটা উঠাই দিয়ে এখানে শূন্যস্থান দিতে পারে। তো আনএক্সপেক্টেড বিহেভিয়ার ফ্রম এনি ভেহিকল, যে কোনো যানবাহনের থেকে যে কোনো অপ্রত্যাশিত ব্যবহার, আর পেডেস্ট্রিয়ান অথবা যে কোনো পথচারীদের থেকেও যে কোনো অপ্রত্যাশিত ব্যবহার তোমাকে এনকাউন্টার করার জন্য, মোকাবেলা করার জন্য ইউ হ্যাভ টু বি রেডি, তোমাকে সবসময় কি প্রস্তুত থাকতে হবে, তোমাকে সবসময় কি প্রস্তুত থাকতে হবে। সো কিপ ইউর সেলফ কুল, নিজেকে কুল রাখো, ঠান্ডা রাখো। ইজ ইজি টু অ্যাডভাইস, এটা বলা সহজ, উপদেশ দেওয়াটা সহজ। ডিফিকাল্ট টু মেইনটেইন, কিন্তু বজায় রাখাটা কঠিন। সো কিপ ইউর সেলফ কুল, নিজেকে কি ঠান্ডা রাখো। ইজ ইজি টু অ্যাডভাইস, এটা উপদেশ দেয়া সহজ, বাট ডিফিকাল্ট টু মেইনটেইন, কিন্তু মেইনটেইন করাটা, মেনে চলাটা কঠিন। এটা আমরা সবাই জানি, তাই না? এই প্যাসেজটা যে লেখছে বয়স মনে হয় বেশি না, যে কথাগুলো লেখছে মোটামুটি কিরকম লেখছে, মানে আমাদের এই জেনারেশন যেভাবে কথা বলে, নিজের মাইকেল সুমিকার ভাইবো না, ঠিক আছে। এরপরে লিখছে লিভ নো রুম ফর ফ্যান্টাসি, এত কল্পনার জগতে চলে যাও না। এরপরে আবার লিখছে কিপ ইউর সেলফ কুল, এটা বলা সহজ করা কঠিন, মানে এই জেনারেশন টাইপের লেখা আর কি। তো স্টিল ইউ মাস্ট অলওয়েজ রিস্ট্রেন ইউরসেলফ, তো স্টিল তার সত্ত্বেও ইউ মাস্ট অলওয়েজ, তোমাকে সবসময় রাখতে হবে রিস্ট্রেন ইউরসেলফ, নিজেকে সংযত। রিস্ট্রেন মানে কি সংযত। আচ্ছা এনকাউন্টারের সিনোনিম কি? এনকাউন্টারের সিনোনিম ফেস করা, মানে মোকাবিলা করা, ফেস করা, ফেস অথবা কি মোকাবেলা, ঠিক আছে। আরো আছে আরেকটা আমি জানি, আমি তোমাকে বলতেছি, সেটা হচ্ছে যে এনকাউন্টার, হ্যাঁ কনফ্রন্ট মানে মোকাবেলা করা, কনফ্রন্ট। এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণ যে দিছিল ওইটাতে কনফ্রন্ট, ওইটাতে বলে না তোমরা তোমাদের যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। সো কনফ্রন্ট দ্য এনিমি উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, তোমাদের যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। সো ওইখানে কনফ্রন্ট ইউজ করছিল, মানে মোকাবেলা। এটা আরেকটা সিনোনিম কি এনকাউন্টার, আরেকটা সিনোনিম কি ফেস, এফএসই, ফেস মানে মুখোমুখি হওয়া, মোকাবেলা করা। তো নিজেকে রিস্ট্রেন ইউরসেলফ, নিজেকে সংযত রাখতে হবে, বিকজ কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে ইউ ডোন্ট ওয়ান্ট টু বি রিগার্ডেড, তুমি বিবেচিত হতে চাও না অ্যাজ এ কিলার, কি হিসেবে? একজন কিলার হিসেবে, একজন ঘাতক বা হত্যাকারী হিসেবে। সো নিজেকে সংযত রাখতে হবে, কারণ দিনের শেষে তুমি একজন অ্যাক্সিডেন্ট করায় তুমি একজন কিলার হিসেবে বিবেচিত হতে চাও না। রিগার্ডেড মানে বিবেচিত হওয়া, তোমাকে ওইটা হিসেবে গণ্য করা হবে। রিগার্ডেড মানে তোমাকে গণ্য করা হবে অ্যাজ এ কিলার, কনসিডার করা হবে অ্যাজ এ কিলার। নাও ইউ সি, এখন তুমি দেখো দ্য লাস্ট থিং, শেষ যে জিনিসটা, দ্যাট ডিফারেন্সিয়েটস ইউ, এই যে ডিফারেন্স নাউন, ডিফারেন্ট অ্যাডজেক্টিভ, আর ডিফারেন্সিয়েট ভার্ব। ডিফারেন্সিয়েট কি? ভার্ব। তো এখন তুমি দেখো দ্য লাস্ট থিং, শেষ যে জিনিসটা, দ্যাট ডিফারেন্সিয়েট ইউ, যেটা তোমাকে পার্থক্য করে ফ্রম এ কম্পিউটার, একটা কম্পিউটার থেকে, ইজ ইউর কনসায়েন্স, সেটা হচ্ছে তোমার বিবেক। কনসায়েন্স মানে কি? বিবেক, বিবেক। তো দেখো দিনের শেষে তুমি একজন হত্যাকারী হিসেবে বিবেচিত হতে চাও না। তো এখন কম্পিউটার বলো, রোবট বলো, সিপিইউ বলো, যাই বলো না কেন, এই জিনিসটা থেকে যে জিনিসটা তোমাকে পার্থক্য করতেছে ফ্রম এ কম্পিউটার, একটা কম্পিউটার থেকে, সেটা কি? সেটা হচ্ছে তোমার বিবেক। কারণ তোমার বিবেকের কাছে তুমি একজন কি হত্যাকারী হিসেবে বা একজন ঘাতক হিসেবে রিগার্ডেড হতে চাও না, পরিগণিত হতে চাও না। কিলার হিসেবে তুমি কনসিডার হোক, তোমাকে একজন কিলার হিসেবে মানুষ চিনুক, এটা তুমি চাও না, এটাই আর কি। Okay, so what is a steering used for? Speeding, stopping, changing speed, directing. এই answer to all these questions, আসলে আমরা এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করি। দেখো এটা তোমাদের পারা উচিত। হোয়াট ইজ এ স্টিয়ারিং ইউজড ফর, একটা স্টিয়ারিং কেন ব্যবহার করা হয়, আমি অ্যান্সারগুলো বলে যাই, ঠিক আছে। স্টিয়ারিং ব্যবহার করা হয় গাড়ি নিয়ন্ত্রণের জন্য, তো স্পিডিং করার জন্য না, স্টপ করার জন্য না, স্পিড চেঞ্জ করার জন্য না, ডিরেক্টিং এর জন্য। সঠিক উত্তর কোনটা? ডিরেক্টিং, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেটর কি? গতিবর্ধক, গতি বৃদ্ধি করে যে। চার্জিং ব্যাটারি, ব্যাটারি চার্জ করার জন্য না। স্টপিং, গাড়ি থামানোর জন্য না। কন্ট্রোলিং, নিয়ন্ত্রণ করার জন্য না। এনহ্যান্সিং স্পিড, গাড়ির এনহ্যান্সিং মানে বৃদ্ধি করার জন্য, ইনক্রিজিং স্পিড,
ঠিক আছে। সো এনহ্যান্স আর ইনক্রিজ সেম সিনোনিম। সো হুইচ অর্গান ইজ ওয়ার্ড ভিজিবল অ্যাসোসিয়েটেড উইথ, তো হুইচ অর্গান ইজ দ্য ওয়ার্ড ভিজিবল অ্যাসোসিয়েটেড উইথ, এই জিনিসটার সাথে এই কোন এইখানে যে চারটা জিনিস আছে এর মধ্যে কোনটার সাথে ভিজিবল শব্দটা যায়, দৃশ্যমান শব্দটা যায়। আর মানে কান, নোজ, আইস, হ্যান্ডস। ভিজিবল মানে কি দৃশ্যমান, তো এখানে চারটা জিনিস আছে, এই চারটা জিনিসের কোনটার সাথে ভিজিবল শব্দটা যায়। আর মানে কান, কান দিয়ে দেখা যায় না, নোজ নাক, হ্যান্ডস হাত, নাকি আইস, আইস। সঠিক উত্তর কোনটা? আইস। দ্য ওয়ার্ড সফিস্টিকেটেড ইন লাইন 15 মিনস, তো সফিস্টিকেটেড যে লাইনটা এটা দ্বারা কি বোঝায়, ঠিক আছে, এই সফিস্টিকেটেড দ্বারা এখানে কি বোঝায়। এখন এখানে দুইটা উত্তর হইতে পারে, ঠিক আছে। এই জায়গা আছে, একটা জায়গা আছে কমপ্লেক্স জটিল, আরেকটা আছে যে প্রিমিটিভ মানে প্রাচীন, প্রিমিটিভ মানে কি প্রাচীন, আরেকটা আছে মডার্ন মানে আধুনিক, আরেকটা আছে রিফাইন্ড মানে পরিশোধিত। রিফাইন্ড মানে কি পরিশোধিত, রিপেয়ার্ড আর কি। তো এখানে রিফাইন্ড হচ্ছে না, প্রিমিটিভ মানে প্রাচীন, প্রাচীন যেটা এইটাও হচ্ছে না। তো এখানে কমপ্লেক্স মানে জটিল আর মডার্ন মানে আধুনিক। তো আমি এখানে একটু তোমাদেরকে বলি, এই সফিস্টিকেটেড তোমরা তো এই জায়গাটাতে পাইছো, সফিস্টিকেটেড আমরা যখন পড়াই আমরা অনেক জায়গায় পাই। তো কখনো কখনো এই সফিস্টিকেটেড জটিল অর্থেও ব্যবহৃত হয়, কখনো কখনো। মানে কিছু জিনিস আছে না কমপ্লেক্স মানে ভালো কিন্তু জটিল, জিনিসটা জোস ভালো স্ট্যান্ডার্ড কিন্তু জটিল, তো এটা হয়। তবে এখানে অ্যান্সার অফকোর্স মডার্ন, এখানে অ্যান্সার অফকোর্স মডার্ন। তবে এটা জেনে রেখো সফিস্টিকেটেড কিছু কিছু ক্ষেত্রে এই কমপ্লেক্স অর্থেও ব্যবহৃত হয়। তো মাইকেল শুমেকার ইজ এ কি, মাইকেল শুমেকার কে? একজন হলিউডের হিরো? না। একজন ইংলিশ ফুটবলার? না। অস্ট্রেলিয়ান ক্রিকেটার? না। বাংলাদেশের পাভেল চৌধুরী? না। সে কি? সে একজন জার্মান রেসিং ড্রাইভার, একজন জার্মানির রেস করে একজন চালক, একজন জার্মানির রেসার, ঠিক আছে। তার নাম কি? মাইকেল শুমেকার। দুইটা থাকলে কেমনে দিব ভাইয়া? এই প্যাসেজে কি অর্থে ব্যবহৃত হয়েছে সেটা দিবা। এই প্যাসেজে সফিস্টিকেটেড কি অর্থে ব্যবহৃত হয়েছে? এই প্যাসেজে সফিস্টিকেটেড ব্যবহৃত হয়েছে আধুনিকতর, উন্নততর, তাই কি মডার্ন, তাই কি মডার্ন। ওকে, সো এই কোশ্চেন আমাদের লাগবে না। ডিউতে এখানে আছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস এন্ড ফ্রেজেস। এই যে ফলোইং ওয়ার্ডগুলো দেয়া আছে এখান দিয়ে একটা, এইগুলো দিয়ে এক একটা করে সেন্টেন্স মেক করতে হবে। সো তোমরা প্রত্যেকে এটা হোমওয়ার্ক থাকবে, এটা কিন্তু করবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখান থেকে 4টা বা 5টা শব্দ তুলে দিয়ে এরকম কিন্তু হয়েছে। গত বছরের কিন্তু রিটেনের প্রশ্ন কেমন ছিল জানো? এরকম 5টা সেন্টেন্স ওয়ার্ড দিছে, ওই 5টা ওয়ার্ড দিয়ে 5টা সেন্টেন্স মেক করতে হবে। সো এই যে একদম সেম এই কনসেপ্ট, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, একদম সেম এটা, শুধু এই ওয়ার্ডগুলো আলাদা ছিল। সো এটা তুমি নিজে প্র্যাকটিস করবা, ঠিক আছে ব্যাপারটা? তোমরা আমার কথা শুনে হাসতেছো তখন না যে? ওকে, এবার নেক্সট, এবার একটা লেজেন্ডারি প্যাসেজ, ঠিক আছে জনগণ। তো এটা শুরুর শুরুর 1/3 লাগবে আমাদের, আমরা পরে স্টার্ট করি। না না, গাইডে রিফাইন্ড দেওয়া থাকলে হবে না ভাইয়া, ওটা ভুল আছে। মোহাম্মদ সফিস্টিকেটেড ফ্যামিলি, মডার্ন ফ্যামিলি, ভাইয়া গাইডে রিফাইন্ড দেওয়া আছে। নো 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 নো, গাইডে ভুল আছে। গাইড সবসময়, গাইডে ভুলের অভাব নাই ভাইয়া। একা একা কি করে ফুচকা খান? আমাদের দেওয়া উচিত ছিল গতকালকের ফুচকা না। একা একা কিভাবে ফুচকা খাই? মনে করো যে এই যে হচ্ছে যে ফুচকার বাটি, ফুচকা এটাতে আছে, একা একা কিভাবে খাই আমি? একা, এই যে আমার হাত এখান থেকে ধরি, ধরে এভাবে গালে দিয়ে এভাবে একা একা খাই, ঠিক আছে? ওকে। আর যদি আমার পাশে কেউ থাকে তাহলে আমি তখন আর ফুচকা অর্ডার করি না, কারণ তখন তারে ভাগ দিতে হবে, এই জন্য আমি আর তখন ফুচকা অর্ডার করব না, ঠিক আছে? আমি চালাক আছি, বুঝছো? ওকে, জনগণ কি ভাই? জনগণ হচ্ছে তুমি, তোমার সহপাঠীরা যারা মিলে এখানে ক্লাস করতেছো তাদেরকে বলা হয় জনগণ, ঠিক আছে? জনগণ হচ্ছে বাংলা, কিন্তু এটা আমরা প্লুরাল করতে আমরা ইংলিশের সাথে কি ইউজ করি? এস বা ইএস। সো জনগণ বাংলা, কিন্তু এটারও আমরা প্লুরাল করতে কি ইউজ করলাম? এস বা ইএস। সো জনগণ, বোঝা গেছে? এই থিওরি আমার আবিষ্কার করা, ইনোগারেটেড বাই অথবা ইনভেন্টেড বাই এমডি পাভেল চৌধুরী। হজম হবে না, তাসকিয়া বিনতে জামান। হজম হজম হবে, হবে হজম হবে। ওকে, দেখো। সো আই এম ইন এ টাইনি স্টিল কেজ, আমি একটা ছোট স্টিলের খাঁচার মধ্যে।
মানে আমি এই মুহূর্তে সিএনজিতে বসা, এটা বোঝাচ্ছে লেখক আর কি, যে আই অ্যাম ইন এ স্টিল কেজ। টাইনি, টাইনি মানে কি ক্ষুদ্র, স্মল। টাইনি মানে কি ক্ষুদ্র, স্মল, স্মল, SMALL। সো আই অ্যাম ইন এ টাইনি স্টিল কেজ, আমি স্টিলের একটা ক্ষুদ্র ছোট খাঁচার মধ্যে বসা। অ্যাটাচড টু এ মোটরসাইকেল, যেটা সংযুক্ত একটা মোটরসাইকেলের সাথে, যেটা সংযুক্ত একটা মোটরসাইকেলের সাথে। স্ট্যাটারিং থ্রু ট্রাফিক ইন ঢাকা। স্ট্যাটারিং মানে লক্কর ঝক্কর করতে করতে আগানো। সো স্ট্যাটারিং থ্রু দ্য ট্রাফিক অফ ঢাকা। দেখো স্ট্যাটারিং মানে লক্কর ঝক্কর করা, স্ট্যাটারিং থ্রু ট্রাফিক ইন ঢাকা, যেটা ঢাকার ট্রাফিকের মধ্যে দিয়ে, ঢাকা শহরের রাস্তায় যানবাহনের মধ্যে দিয়ে লক্কর ঝক্কর করতে করতে আগাচ্ছে। তো বাংলাদেশ মানে ঢাকা, বাংলাদেশ মানে বাংলাদেশের ঢাকার। তো ইন দ্য লাস্ট 10 মিনিটস, গত 10 মিনিটে, উই হ্যাভ মুভড ফরওয়ার্ড, আমরা সামনে এগিয়েছি মেবি 3 ফিট, মাত্র 3 ফিট। তো গত 10 মিনিটে সম্ভবত 3 ফিট সামনে আগাইছি। 3 ফিট মানে 3 হাত। সো মানে 3 হাতের কাছাকাছি, একটু এদিক সেদিক হতে পারে, বাট এমনি 1 ফিট বলতে 1 হাত। এখন বিশাল বড় লম্বা মানুষ হইলে আলাদা ব্যাপার, তবে এমনি 3 ফিট বলতে তুমি 1 হাত ধারণা করতে পারো। সো 1 হাতে 1 ফিট, 3 হাতে 3 ফিট। সো ইন দ্য, একটু কম হবে, বেশি না, একটু কম হবে আরো, মানে 2-2.5 হাতের মতো। সো ইন দ্য লাস্ট 10 মিনিটস, তো গত 3 মিনিটে উই হ্যাভ মুভ ফরওয়ার্ড মেবি 3 ফিট, গত 3 মিনিটে সম্ভবত, ঠিক আছে, আমি 3 মিনিট আগাইছি ইঞ্চ বাই ইঞ্চ, তাও কিভাবে, ইঞ্চি ইঞ্চি করে। বুঝো ঢাকা শহরের হাইওয়েতে গত 10 মিনিটে মাত্র 3 ফিট আগাইছি, তাও ইঞ্চি ইঞ্চি করে। আচ্ছা, স্ট্যাটার অর্থ তোতলানো। হ্যাঁ, স্ট্যাটার অর্থ তোতলানো, সেটা তো আমি জানি, কিন্তু গাড়ি কি তোতলায় তোতলায় চলে? দালিতি তোতলায় তোতলায় তলে? তলে না, দালিতি ভাবে তলে, লক্কর জক্কর করে দালি তলে। বোঝা গেছে ব্যাপারটা? গাড়ি কিভাবে চলে? তোতলায় তোতলায় তলে না, গাড়ি লক্কর ঝক্কর করে চলে। বোঝা গেছে ব্যাপারটা? আমার হাতের 5 হাত হবে। আচ্ছা, তোমার হাত যদি ছোট হয় তাহলে 3 ফিট মানে 5 হাত হইতে পারে। ওকে, সো দেখো, দা ড্রাইভার রেঞ্চিং দা হুইল লেফট অ্যান্ড রাইট। তো রেঞ্চিং মানে মোচড়ানো। রেঞ্চিং মানে কি জনগণ? মোচড়ানো, মোচড়ানো, WRENCHING। এই রেঞ্চিং মানে মোচড়ানো। রেঞ্চিং মানে কি? মোচড়ানো। তো ড্রাইভার ওই যে হুইলটা, ওটা লেফট অ্যান্ড রাইটে মোচড়াইতেছে, মানে ঘুরাইতেছে আর কি। রিগলিং ডিপার ইনটু দা ওয়েজ বিটুইন এ ডেলিভারি ট্রাক অ্যান্ড এ রিক্সা ইন ফ্রন্ট অফ আস। সো রিগলিং ডিপার, এই রিগলিং মানে কি, এটা তো আমি ভুলে গেছি। রেঞ্চিং মানে তো আমি পারি। কেজ মানে কি? আয় হায়, তুমি কেজ মানে, আচ্ছা নাই জানতে পারো। কেজ মানে খাঁচা, খাঁচা, ঠিক আছে। কেজ মানে কি? খাঁচা। বলে না, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এটা সেই খাঁচা। ওকে, সো রিগলিং ডিপার ইনটু দা ওয়েজ বিটুইন এ ডেলিভারি ট্রাক এন্ড রিক্সা। তো একটা ডেলিভারি ট্রাক আর একটা রিক্সার ইন ফ্রন্ট অফ আস, আমাদের সামনে যে আছে তার মাঝখানে যে জায়গাটা, সেটার দিকে ডিপার ইনটু দা ওয়েজ। তো সেটার মাঝখানে আমি ঢুকার, চিপার মধ্যে দিয়ে ঢুকার ট্রাই করতেছি। এই রিগলিং মানেও মোচড়ানো, ঠিক আছে। মানে ঢাকা শহরে যেটা হয়, মানে মনে করো দুইটা গাড়ি থামানো, একটা মোটরসাইকেল বা একটা সিএনজি, ওর ভিতরে যদি 2 জায়গা থাকে, ওই সামনের চাকাটা ঢুকাই দিয়ে বসে থাকে। বুঝতে পারছো? মনে করো এই যে 2টা গাড়ি, এর মাঝখানে যতটুকু জায়গা আছে, এটার মধ্যে দরকার হয় মোটরসাইকেল তো পুরাটা না ঢুকে, যে সামনের চাকার অর্ধেক ঢুকে, ওই সামনের চাকা তবুও ঢুকাই দিয়ে ওইটুকু আগায় তার বসে থাকতে হবে। এমনি করে আর কি মানুষ। ওকে, সো এরপরে দেখো, আপ অ্যাহেড, তো উপরে সামনে, দ্য ট্রাফিক ইজ জ্যামড সো ক্লোজ টুগেদার দ্যাট পেডেস্ট্রিয়ানস আর ক্লাইম্বিং ওভার পিকআপ ট্রাকস এন্ড থ্রু এমপ্টি রিকশাস টু ক্লোজ দ্য স্ট্রেচ। তো আপ অ্যাহেড, উপরে এবং সামনে, দ্য ট্রাফিক জ্যাম মানে সামনে যেটা দেখা যাচ্ছে, সামনে যত দূর চোখ যায়, দ্য ট্রাফিক ইজ জ্যামড, যানবাহন জ্যাম বেঁধে আছে, জমাট বেঁধে আছে, সো ক্লোজ টুগেদার, এতটা কাছাকাছি হয়ে, এতটা কাছাকাছি হয়ে, দ্যাট যে পেডেস্ট্রিয়ানস পথযাত্রীরা, আর ক্লাইম্বিং এরা চড়ে যাচ্ছে। ক্লাইম্ব মানে উপর দিয়ে চড়ে যাওয়া, গাছে যেরকম গাছে চড়া, ক্লাইম্বিং ইন দ্য ট্রি। সো ক্লাইম্বিং ওভার পিকআপ ট্রাকস মানে তারা পিকআপ রাখা, এখন ওইটার মধ্য দিয়ে এতটুকু জায়গা নাই যে মানুষের ভিতর দিয়ে যাবে, তখন কি ওই ট্রাকের উপর দিয়ে যাচ্ছে। তোমরা ঢাকা শহরে জ্যাম হইলে, আমরা যখন প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, মানে ফার্স্ট ইয়ারে যখন বন্ধু বান্ধব নিয়ে যখন প্রথম চান্স পাই, তখন
তখন আমরা এগুলো অনেক করছি। ওই রিক্সার একখানের উপর দিয়ে আরেকখানের উপর দিয়ে পাও দিয়ে দিয়ে যে তোমরা লঞ্চে উঠছো না, লঞ্চে তোমরা লঞ্চে উঠছো না, লঞ্চে কিভাবে উঠতে হয়, আরেকটা লঞ্চের উপর দিয়ে, বা তোমরা যদি গ্রামের এলাকায় যেসব হাট বসে, হাটের পাশে যেসব নৌকা থাকে, ওই সব নৌকায় যদি তুমি উঠতে চাও দেখবা আরেকটা আরো 2টা 4টা নৌকা আরো। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ওয়েজ মানে কি? ওয়েজ মানে সরু, মানে চিকন যে জায়গাটা, সরু বা চিপা যে জায়গাটা, এক কথায় চিপা, তো সেই চিপারে বলে ওয়েজ, ঠিক আছে? তো ওই লঞ্চে বা ইসে উঠতে গেলে যেরকম আরো 5টা লঞ্চের উপর দিয়ে তোমার লঞ্চে যাইতে হয়, ঠিক আছে, এরকম ব্যাপারটা। তো এরপরে দেখুন ওরকম ক্লাইম্বিং ওভার, তারা ওরকম পিকআপ ট্রাকের উপর দিয়ে চড়ে চড়ে রাস্তা পার হচ্ছিল, এন্ড থ্রু এমপিটি রিক্সাস, এবং এমটি খালি রিক্সা যেগুলো, ওই একটা রিক্সার উপর পাও দিয়ে আরেকটা রিক্সা আরেকটা, এইভাবে তারা রোড ক্রস করতেছিল, টু ক্রস দ্য স্ট্রেট, সড়ক মানে অতিক্রম করার জন্য তারা এইভাবে চড়তেছিল। 2 rows to my left is an ambulance, তো আমার 2টা সারি পরে অ্যান অ্যাম্বুলেন্স। 2 rows to my left, লেফট মানে বামে, তো আমার 2টা সারি বামে মানে আমার বাম দিকে 2টা সারি পরে অ্যান অ্যাম্বুলেন্স, একটা অ্যাম্বুলেন্স আছে। ব্লু লাইট স্পিনিং, যারা নীল লাইট ঘোরাচ্ছে ইউজলেসলি, নিরর্থক ভাবে, একেবারে অপ্রয়োজনীয় ভাবে তারা ব্লু লাইট এরকম সিগন্যাল দিচ্ছে, স্পিনিং দিচ্ছে, ঠিক আছে? এই স্পিনিং মানে হচ্ছে কোন স্পিন মানে কোন একটা কিছু বুনা, তবে এইখানে স্পিনিং মানে ওই যে মানে নীল লাইট যেটা ওইটা ঘোরানো, মানে ওইটা কাটার মতো ঘুরতেছে, তোমরা নিশ্চয়ই দেখে থাকবা অ্যাম্বুলেন্স। ইউজলেসলিটা কি? ইউজলেসলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এডিভি। ভাইয়া লঞ্চে উঠি নাই। আচ্ছা, আমি লঞ্চে উঠছি কারণ আমাদের ওই যে গোপালগঞ্জে যাওয়ার সময় এখনো তো পদ্মা সেতু কমপ্লিট হয়ে পারে নাই, তো তখন আমাদেরকে লঞ্চে উঠতে হয়, লঞ্চে উঠে পদ্মার নদী পার হইতে হয়, 45 মিনিট লাগে। সো দিস ইজ হোয়াট দ্য স্টেটস হিয়ার লুক লাইক, তো এরকমেরই ঢাকার শহরটা লুক লাইক দেখতে, ফ্রম 7 o'clock ইন দ্য মর্নিং টিল 10 o'clock এট নাইট। তো সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত ঢাকা শহরের রাস্তা দেখতে এরকমই, মানে এরকমই আর কি থাকে। ওকে, সো ইফ ইউ আর রিচ, তো যদি তুমি ধনী হও, ইউ এক্সপিরিয়েন্স ইট, তুমি এটার অভিজ্ঞতা লাভ করবে, ফ্রম দ্য ব্যাক সিট অফ এ কার, তোমার গাড়ির পিছনের সিটে বসে, মানে তুমি যদি ধনী হও, মানে তোমার যদি আর কি মানে প্রাইভেট কার থাকে, তখন তুমি পিছনের সিটে বসে জিনিসটা এনজয় করবা। আর ইফ ইউ আর পুয়ার, যদি তুমি গরিব হও, লাইক মি আমার মতো, তাহলে ইউ আর ইন এ রিক্সা, তাহলে তুমি একটা রিক্সায় থাকবে, ব্রিদিং ইন দ্য এক্সস্ট, এবং সেখানে নিঃশ্বাস নিবে এক্সস্টের সাথে, ক্লান্তির সাথে। এক্সস্ট মানে ক্লান্তি, শ্রান্তির সাথে ব্রিদিং মানে বলো না দীর্ঘশ্বাস ছাড়বে। সো তুমি যদি বড় লোক হও তাহলে তুমি কি করবা? গাড়ির ব্যাক সিটে বসে এনজয় করবা। আর ইফ ইউ আর পুয়ার লাইক মি, তাহলে তুমি একটা রিক্সায় বসে দীর্ঘশ্বাস ছাড়বা, ব্রিদিং ইন দ্য এক্সস্ট। এই এক্সস্ট মানে হচ্ছে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বড় আকারে শ্বাস নেয়া, দীর্ঘশ্বাস ছাড়া আর কি এটা। ওকে, সো আই এম সিটিং ইন দ্য ব্যাক অফ এ সিএনজি, তা আমি বসা একটা সিএনজিতে। এ 3 wheeled মোটরসাইকেল, 3 চাকার একটা গাড়ি। এই হুইল মানে চাকা, হুইল মানে কি? চাকা। সো 3 wheeled মোটরসাইকেল মানে 3 চাকার মোটরসাইকেল শেপড, 3 চাকার মোটরসাইকেলের আকারের, লাইক এ স্লাইস অফ পাই, যেটা দেখতে একটা কবরের মতো, and covered with scrap metal, আর যেটা বানানো স্ক্র্যাপ মেটাল, বুঝো আবর্জনা ভাঙ্গা জোড়া যে টিন প্লাস্টিক থাকে না, সেগুলা দিয়ে বানানো। ক্লিয়ার? ভাইয়া আপনি গরিব, একজন লিখছে, মনে রাখবা। আচ্ছা, মনে রাখবা, নিজেকে যে গরিব বলে গরিব সেই নয়, লোকে যাকে বড় লোক বলে বড় লোক সেই হয়, ঠিক আছে? ওকে, এখানে কি করতে হবে আমাকে? একজন লিখছে ভাই আপনি কি গরিব, তো তাকে বলতেছি যে নিজেকে যে গরিব বলে গরিব সেই নয়, লোকে যাকে গরিব মনে না করে বড় লোক সেই হয়, ঠিক আছে? তো এখন হচ্ছে যে কি করতে হবে যেন, আমার কি যেন, কোথায় থামলাম যেন আমরা? হ্যাঁ, তো স্ক্র্যাপ মেটাল, স্ক্র্যাপ মানে হচ্ছে পুরনো ভাঙ্গাচোরা যে মেটালগুলা থাকে, সেই জিনিসগুলা। দেখো আচ্ছা, সো এখানে দেখো আমি বসা একটা সিএনজিতে, যেটা আছে 3 চাকার একটা মোটরসাইকেল। হ্যাঁ, আর এই 3 চাকার মোটরসাইকেল এটা কেমন? এটা স্লাইস অফ পাই, এক টুকরো পিঠার মতো মনে হয়। তো আমার কাছে সিএনজি পিঠার মতো না, আমার কাছে একটা মানে মনে হয় যে কবরের উপরের যে শেপটা ওই টাইপের। সো এটা এক টুকরো পিঠার মতো বলছে, অ্যান্ড কভার্ড উইথ স্ক্র্যাপ মেটাল, অ্যান্ড কভার্ড উইথ
হ্যাঁ বাড়ি, হ্যাঁ ভাই, আমার না তোমার, কি হইছে বলো? গাইস একটু অপেক্ষা করো, দাঁড়াও। হ্যাঁ সমস্যা নেই, দাঁড়া, কি হইছে? দুঃখিত। হ্যাঁ, তো আমরা কোথায় ছিলাম যেন? লাইফ অফ পাই এর মানে কি? আচ্ছা, পাই মানে পিঠা, পিআই, পাই মানে পিঠা, ঠিক আছে। আরেকটা আছে পি ওই পাই, মেবি, ঠিক আছে। আচ্ছা, তো আই এম হিয়ার ওয়ার্কিং অন এ হিউম্যান রাইটস প্রজেক্ট। তো আমি এখানে আসলে এই লেখক বাংলাদেশি না, ঠিক আছে। সো আই এম হিয়ার ওয়ার্কিং অন এ হিউম্যান রাইটস প্রজেক্ট। তো আমি এখানে মানব অধিকারের একটা প্রকল্পতে কাজ করছি। বাট হোয়েন এভার আই আস্ক পিপল ইন ঢাকা, কিন্তু যখনই আমি ঢাকার কোনো মানুষকে জিগাই হোয়াট দে থিঙ্ক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন শুড রিয়েলি বি ওয়ার্কিং অন, কোন জিনিসটাকে তারা মনে করে যেটা নিয়ে আন্তর্জাতিক সংস্থার কাজ করা উচিত, দে টেল মি, তারা আমাকে বলে অ্যাবাউট দ্য ট্রাফিক। ট্রাফিক নিয়ে, কি নিয়ে? ট্রাফিক নিয়ে। পাই মানে কি? পাই মানে পিঠা, পিআইই, পাই, পাই মানে পিঠা, 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 বুঝতে পারছেন? পাই মানে পিঠা। ছবি ছবি দেখাবো পিঠার। ওকে, এরপরে দেখো, তো আমি এই লেখক বেসিক্যালি একটা আন্তর্জাতিক অর্গানাইজেশনের হয়ে, জাতিসংঘের হয়ে মানব অধিকার নিয়ে কাজ করতে আসছে বাংলাদেশে একটা প্রজেক্টে। তো এখানে আসার পরে সে যখনই ঢাকার কোনো মানুষকে জিজ্ঞাসা করে যে আপনারা কোন জিনিসটাকে মনে করেন যেটা নিয়ে আন্তর্জাতিক সংস্থার কাজ করা উচিত বাংলাদেশে, তখন তারা কি উত্তর দেয়? তখন তারা উত্তর দেয় যে বাংলাদেশের কাজ করা উচিত ট্রাফিক নিয়ে। কি নিয়ে? ট্রাফিক নিয়ে। তো অ্যালিভিয়েটিং ট্রাফিক কনজেশন, অ্যালিভিয়েটিং মানে হ্রাস করা, অ্যালিভিয়েটিং মানে কি? হ্রাস করা, কমানোর জন্য। এটার সিনোনিম কি? রিডিউস। এটার সিনোনিম কি? ডিক্রিজ। সো অ্যালিভিয়েটিং মানে প্রশমন করার জন্য, কমানোর জন্য। ট্রাফিক কনজেশন, ট্রাফিকের ভিড়, এই কনজেশন মানে ভিড়, ক্রাউড। এটার সিনোনিম কি? ক্রাউড। সো ট্রাফিক কনজেশন মানে যানবাহনের ভিড়, যানবাহনের যে জ্যাম, এটাকে অ্যালিভিয়েট করার জন্য, ঠিক আছে, এটাকে কমানোর জন্য, মানে ইজ ওয়ান অফ দ্য মেজর ডেভেলপমেন্ট চ্যালেঞ্জেস অফ আওয়ার টাইম। তো এইটা বর্তমান সময়ে আমাদের ট্রাফিক কনজেশন, ট্রাফিকের জ্যাম কমানো একটা অন্যতম মেজর ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ, একটা অন্যতম বড় উন্নয়নের একটা চ্যালেঞ্জ, বড় ধরনের। মেজর মানে প্রধান, মেইন, বড় রকমের ডেভেলপমেন্ট, উন্নয়নের একটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এই ট্রাফিক জ্যামটা কমানো। হাফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন, পৃথিবীর অর্ধেক জনসংখ্যা অলরেডি লিভস ইন সিটিজ, তারা কোথায় বসবাস করে? শহরে। মানে পৃথিবীর অর্ধেক জনসংখ্যা বর্তমানে কোথায় বসবাস করে? শহরে। গাইস বুঝলাম না, লাইটটা কই গেল? আমার লাইটটা হঠাৎ কেন বন্ধ হয়ে গেল? পুরো জ্বলা গেছে ফেস, সেরকম মনে হইতেছে ভিডিওতে। কি করা যায়? লিভ মাই স্কিন। ওকে, কনজেশন মিন্স ভিড়, ভিড়, ভিড় ভাইয়া, জাতাজাতি, চাপাচাপি, ক্রাউড, এইটা। ওকে, সো দেখো পৃথিবীতে অর্ধেক জনসংখ্যাই বর্তমানে তারা শহরমুখী, মানে পৃথিবীর মানুষ বর্তমানে কোথায়? শহরে বসবাস করে। সো হাফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন অলরেডি লিভস ইন সিটিজ, পৃথিবীর অর্ধেক জনসংখ্যা বর্তমানে কোথায় বসবাস করে? শহরে। অ্যান্ড এবং দ্য ইউনাইটেড নেশন, জাতিসংঘ, নাউন, এটা একটা নাম। আবার কেউ দেখো ইউনাইটেড নেশন, জাতিসংঘ এস্টিমেটস, এস্টিমেট মানে কি? অনুমান করেছে, ধারণা করেছে। অ্যান্টিসিপেট, সিনোনিম কি?
অ্যান্টিসিপেট, তো জাতিসংঘ অ্যান্টিসিপেট করেছে দ্যাট যে দ্য প্রপোর্শন, এই অনুপাতটা, প্রপোর্শনটা কি নাউন, প্রপোর্শনটা কি নাউন। সো এই যে অনুপাত, জনসংখ্যার যে অনুপাত, অর্থাৎ এখন তো 50% মানুষ কি করে, অর্ধেক, পৃথিবীর অর্ধেক মানুষ এখন শহরে বাস করে, মানে 50%। তো এই অনুপাতটা উইল রাইজ, এটা বৃদ্ধি পাবে টু নিয়ারলি 70%। এটা বৃদ্ধি পাবে কত, 70%-এর কাছাকাছি। এটা বৃদ্ধি পেয়ে কত পার্সেন্ট হবে, 70% বাই 2050, অর্থাৎ 2050 সালের মধ্যে পৃথিবীর শহরমুখী জনসংখ্যা বেড়ে কত হবে, 70%। আর বর্তমানে কত, 70%। দ্য ওয়ার্ল্ড ডেন্সেস্ট অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং সিটি, ঢাকা। তো ঢাকা হচ্ছে দ্য ওয়ার্ল্ডস ডেন্সেস্ট, ঢাকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং, এবং সবচেয়ে দ্রুত বর্ধনশীল শহর, দ্রুত বাড়তেছে ঢাকা শহরের জনসংখ্যা। তো ইন কেস এ কেস ইজ এ কেস স্টাডি, তো এটা হচ্ছে একটা কেস স্টাডিতে পাওয়া গেছে, ইন হাউ দিস প্রবলেম গট সো ব্যাড, যে কিভাবে এই শহরের সমস্যাটা এত মারাত্মক হয়ে গেছে ট্রাফিকের, অ্যান্ড এবং হোয়াই ইট ইজ সো ডিফিকাল্ট টু সলভ, এবং কেন এটা সলভ করা এত কঠিন, হয় কেন ইট ইজ সো ডিফিকাল্ট টু সলভ, এটা এত সলভ করা কঠিন। সো ঢাকা শহর ওয়ার্ল্ডের সবচেয়ে ডেন্সেস্ট আর সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং সিটি, তো একটা কেস স্টাডিতে এটা পাওয়া গেছে। আর এই প্রবলেমটা এখন গট সো ব্যাড, এতটাই খারাপ হয়ে গেছে যে ইট ইজ সো ডিফিকাল্ট টু সলভ, এখন এটা সলভ করা খুবই কঠিন, এখন এটা সলভ করা খুবই কি কঠিন। বুঝাইতে পারছি ব্যাপারটা? আরো পড়াবো, আরো পড়বেন আপনারা? না ভাইয়া, প্রপোর্শন মানে অনুপাত, অনুপাত। আর প্রপোর্শনের সিনোনিম কি, প্রপোর্শনের সিনোনিম, প্রপোর্শন মানে অনুপাত, এটার কি সিনোনিম হয় আমি দেখি, দাঁড়াও, প্রপোর্শনের সিনোনিম না, রেশিও, RATIO, রেশিও, রেশিও, রেশিও মানে অনুপাত, RATIO, রেশিও, ঠিক আছে। তবে প্রপোর্শনের সিনোনিম কোনোদিন আসবে না, এই সব ইম্পর্টেন্ট না। প্রপোর্শনের সিনোনিম কি, প্রপোর্শন কি একটা অনুপাত, এখন অনুপাতের সিনোনিম এটা সিনোনিম অ্যান্টোনিম আসে অ্যাডজেক্টিভ থেকে, সিনোনিম অ্যান্টোনিম আসে অ্যাডভার্ব থেকে, অ্যাডজেক্টিভ হচ্ছে সবচেয়ে হট টপিক আর কি। ওকে, কারো কোনো প্রশ্ন আছে, করো। ভাইয়া ছুটি দেন, ভাইয়া রিটেনটা নিয়ে একটু আলোচনা করেন। ভাইয়া প্যাসেজ ভালো করে পড়লে কি রিটেন প্রিপারেশন নেওয়া হয়ে যাবে? না ভাইয়া, প্যাসেজ ভালো করে পড়লে রিটেনের প্রিপারেশন, প্যাসেজের সাথে রিটেনের সম্পর্ক কম দাদা। আজান দিবে, বাদ দেন ভাই। ওকে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই ক্লাস করে। আজকে অনেক মজা করছি, বেসিক্যালি তোমাদের সাথে অনেক মজা হয়েছে আজকের ক্লাসে। তো কেউ কোনো কিছু নিয়ে মাইন্ড করবা না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার কালকে তো আবার ক্লাস আছে, তোমাদের সাথে প্রতিদিনই ক্লাস, তোমরা তো আত্মীয় হয়ে গেছো আমার। তো কালকে আবার তোমাদের সাথে ক্লাস হবে, ভালো থাকো, সুস্থ থাকো। সুন্দর সুন্দর ছেলেমেয়েরা বাসায় যেয়ে পড়তে বসো, যাও। তোমরা অনেক ফানি, বাই দ্য ওয়ে, খুবই এনথুজিয়াস্টিক, এনার্জেটিক তোমরা, জিনিসটা খুব ভালো লাগছে। তো লাভ ইউ অল, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। আমি আরেকটা জিনিস দেখাইতে চাই শেষে হওয়ার আগে, তোমরা কি এই জিনিসটা খেয়াল করছো? আরেকটা জিনিস আমি তোমাদেরকে একটু বলতে চাই, তোমরা কি এই জিনিসটা কি কেউ খেয়াল করছো? এই যে পুলিশ অফিসার, এই যে প্যান্টটা পরা, এটা কোন সাইজের? আল্লাহ মাফ করো, আজকে যেমন কিসে ধরছে দেখো। এই যে পুলিশ অফিসার, এই যে প্যান্টটা পরা, এটা কোন সাইজের প্যান্ট দেখছো? মানে এটার মধ্যে আরো 2 জন ঢোকা যায় এই প্যান্টটার মধ্যে, স্বাধীন আমলের প্যান্ট মেবি। ওকে, একটু একটু ফিট থাকা যায় তাই না, আর একটু ফিট প্যান্ট পরা যায়, বা আর একটু ন্যারো করা যাইতো তাই না, অথবা অন্য কোনো মোটা অফিসারের প্যান্ট পরা, মোটা অফিসারের প্যান্ট পরা চলে আসছে। ওকে, ঠিক আছে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো।
হ্যাঁ ভাইয়া, ঘনিষ্ঠ আত্মীয়। আচ্ছা, ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই।